বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা বাংলাদেশ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাজেট এবং বাজেট সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি বাজেট হলো আয় ব্যয়ের সুবন্যস্ত হিসাব, অর্থাৎ ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে তা কিভাবে পণ্য সামগ্রী ও সেবাকর্ম ক্রয়ে ব্যয় করে তা যদি বিন্যস্ত আকারে প্রকাশ করি তবে তাকে ব্যক্তিগত বাজেট বলতে পারি। একইভাবে সরকার একটা বছরে, সাধারণত এখানে অর্থ বছর হিসাব করা হয়, বিভিন্ন আয়ের উৎস থেকে কত টাকা আয় করবে এবং কত টাকা ব্যয় করবে তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, সরকারের কোন কোন উৎস থেকে কী পরিমাণ ব্যয় করা হবে এবং কোন কোন খাতে কী পরিমাণ আয় করবে তার বিস্তারিত হিসাব, ওটা হলো বাজেট। আমরা জানি ব্যক্তি আয় অনুসারে ব্যয় করে, কিন্তু সরকার আগে তার ব্যয়টা নির্ধারণ করে, পরবর্তীতে সে তার আয়টা নির্ধারণ করে থাকে। অর্থাৎ সরকার প্রথমে ব্যয় নির্ধারণ করে, তারপর আয়। আমরা জানি একটা দেশ তার সুবিধা মতো সময়ে ফিসক্যাল ইয়ার বা আর্থিক বছর নির্ধারণ করে থাকে। সাধারণত বছরটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ক্যালেন্ডার ইয়ার, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর, আর একটা হলো ফিসক্যাল ইয়ার, যেটা বাংলাদেশের ক্ষেত্রে জুলাই থেকে জুন। আবার বিভিন্ন দেশের ফিসক্যাল ইয়ার বিভিন্ন ধরনের, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এপ্রিল থেকে মার্চ, আবার যুক্তরাষ্ট্র চীনে অক্টোবর থেকে সেপ্টেম্বর, আবার আমাদের আর এক পার্শ্ববর্তী দেশ নেপালে 17 জুলাই থেকে অর্থবছর শুরু হয়। কাজে দেখতে পাই যে একটা দেশ তাদের সুবিধা মতো সময়ে অর্থবছর নির্ধারণ করে থাকে। তবে এক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান এবং জাপান তাদের আর্থিক বছর নির্ধারণ করে রাখছে জুলাই থেকে জুন, অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত অর্থ বছর। আমরা যদি আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে বাজেটকে দেখি, তাহলে আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে বাজেটকে মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো চলতি বাজেট আর একটা হলো মূলধনী বাজেট। চলতি বাজেট হলো যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে। অর্থাৎ চলতি বাজেটের উৎস হলো কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব। এ বাজেটে ব্যয়ের খাতগুলো হলো শিক্ষা, জনপ্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রভৃতি। এ বাজেটের লক্ষ্যটা হলো সরকারের প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, আর প্রতি বছর এ বাজেটে ব্যয়ের পুনরাবৃত্তি বা রিপিটেশনের প্রয়োজন হয়। আর মূলধনী বাজেট কি? মূলধন বাজেট সরকারের মূলধন, আয় ও ব্যয় হিসাব যে বাজেটে দেখা হয় তাকে মূলধন বাজেট বলে। অর্থাৎ মূলধন বাজেটের উৎস হলো সরকারি ঋণ ও রাজস্ব বাজেটের যে সারপ্লাস থাকে বা উদ্বৃত্ত। এই বাজেটে ব্যয়ের খাতগুলো হলো কৃষি, শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও যুব উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ, পল্লী উন্নয়ন, গৃহায়ন ইত্যাদি। আর মূলধনী বাজেটের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, এবং কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে পৌনঃপুনিক ব্যয় একবার মাত্র করতে হয়। আমরা যদি এখন আয় ব্যয়ের ভারসাম্য দিক থেকে দেখি, অর্থাৎ ব্যালেন্সিং এর দিক থেকে, তাহলে বাজেটকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সুষম বাজেট আর একটা হলো অসম বাজেট। সুষম বাজেট কি? যে বাজেটে সরকারের আয় এবং ব্যয় সমান হয়, অর্থাৎ সরকারের আয় যতটুকু, ব্যয় ততটুকু, এটা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা সুষম বাজেট বলি। অর্থাৎ আয়, সরকারের আয় যদি আমি ধরি টোটাল রেভিনিউ টিআর, এবং ব্যয় যদি টোটাল এক্সপেন্ডিচার টিসি ধরি, তাহলে এখানে কি করতে হবে? টিআর মাইনাস টিসি ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আয় যতটুকু, ব্যয় ততটুকু। আর অসম বাজেট কি? অসম বাজেট হলো
আয় অথবা ব্যয় যে কোনো একটা বেশি থাকবে। যদি আয়ের চেয়ে ব্যয় বেশি থাকে তাহলে কি হবে, সে বাজেটকে আমরা ঘাটতি বাজেট বলবো। আর যদি ব্যয় অপেক্ষা আয় বেশি থাকে তাই সেই বাজেটকে আমরা সারপ্লাস বাজেট বলবো। আমরা একটা সূত্র মাধ্যমে দেখতে পারি, যদি সারপ্লাস বাজেট এখানে দেখি আমরা, এখানে যে টোটাল টোটাল রেভিনিউ গ্রেটার দ্যান টিই, অর্থাৎ এখানে টোটাল রেভিনিউ থেকে যদি টোটাল এক্সপেন্সে বিয়োগ করি তাহলে একটা নির্দিষ্ট পজিটিভ সংখ্যা পাচ্ছি, অর্থাৎ ধনাত্মক সংখ্যা পাচ্ছি। এর মানে হলো আমার এখানে সারপ্লাস আছে। আর যদি একই ইকুয়েশনে ঋণাত্মক মান পাই তাহলে আমার ডেফিসিট বাজেট হবে। সাধারণত উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এই ঘাটতি বাজেট অনুসরণ করে থাকে, এবং বাংলাদেশে প্রতি বছরই তাদের ঘাটতি বাজেট থাকে টোটাল জিডিপির 5% অথবা 6%, এরকম সাধারণত 5%ই থাকে। আয় ব্যয়ের হিসাব অনুসারে বাজেটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো উন্নয়ন বাজেট আর একটা হলো অনুন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট কি জিনিস? বাজেটের যে অংশ উন্নয়নমূলক কার্যক্রমের আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে উন্নয়ন বাজেট বলে। আর অনুন্নয়ন বাজেট কি? বাজেটের যে অংশ সরকারের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সাথে সম্পৃক্ত নয় তাকে আমরা অনুন্নয়ন বাজেট বলতে পারি। এখন বাংলাদেশ অর্থনীতিতে কর ব্যবস্থার যে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেই বিষয়টা আলোচনা করি। সেটা হলো 1991 সালে বাংলাদেশের কর ব্যবস্থার আমূল পরিবর্তন বা কর ব্যবস্থা সংস্কার করে নতুন একটি জিনিস বাংলাদেশে মূল্য সংযোজন কর, যেটা আমরা খুব সহজেই বুঝি। ইংরেজিতে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সংক্ষেপে ভ্যাট। এই ভ্যাটটা কি জিনিস? ভ্যাটটা হলো উৎপাদকের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য বা উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটা ধাপ বা স্তর আমাদের অতিক্রম করতে হয়। উৎপাদনে এরূপ স্তরে যে মূল্য সংযোজন হচ্ছে অর্থাৎ ভ্যালু অ্যাড হচ্ছে তার উপর নির্দিষ্ট হারে কর বা ট্যাক্স আরোপ করা হয়। আর এই কর বা ট্যাক্স আরোপকেই আমাকে ভ্যাট বলা হয়। প্রতি বছর 10ই জুলাই মূসক দিবস হিসেবে পালিত হয়। আমরা যদি এখন একটু দেখি যে বাংলাদেশের ব্যয়ের খাত কি কি আছে। বাংলাদেশের সাধারণত ব্যয়ের খাত হলো প্রধান খাত হলো প্রতিরক্ষা খাত, বেসামরিক খাত, শিক্ষা, স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, বিচার ও কারা বিভাগ, পুলিশ, বিজিপি, বেসামরিক পূর্ত কাজ, রাজস্ব আদায়কারী বিভাগসমূহ, ঋণ এবং সুদ পরিশোধ। এটা প্রতি বছরই আমাদের পরিশোধ করতে হয়, যে আমরা আগে যে ঋণ নিয়েছি বা গত বছরে যে ঋণ নিয়েছি বা একটা নির্দিষ্ট সময়ের পর ঋণ এবং সুদ পরিশোধ করতে হয়। সমাজ কল্যাণমূলক কার্যক্রম, অবসর ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান, ভর্তুকি, বিদেশি বিষয়, হিসাব নিরীক্ষা, অপ্রত্যাশিত ব্যয়, আশ্রয় প্রকল্প বাস্তবায়ন, দুস্থ ও বার্ধক্য ভাতা। এটি হলো সরকারের ব্যয়ের খাতগুলো। আর সরকারের আয়ের খাত কি কি? সরকারের আয়ের খাত হলো বিভিন্ন ধরনের। কি আয়ের খাতকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো কর রাজস্ব আর একটা হলো কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব কি? আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পর্ক শুল্ক, অন্যান্য কর শুল্ক, মাদক, যানবাহন কর, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প। আর কর বহির্ভূত ইনকামটা কি? লভ্যাংশ ও মুনাফা, সুদ, প্রশাসনিক ফি, বিভিন্ন সময় যে আমার জরিমানা করা হয়, দণ্ড বা বাজেয়াপ্ত করা হয়, অর্থনৈতিক সেবা, ভাড়া ও ইজারা, টোল, যেমন আমাদের পদ্মা সেতুতে যে টোল নেওয়া হয়, টোল ও লেডি, অবাণিজ্যিক বিক্রয়, রেলওয়ে, ডাক বিভাগ। এইটাই হলো মূলত সরকারের আয়ের উৎস। এখন বাজেট নিয়ে অনেক বিষয় আপনাদেরকে প্রশ্ন আসতে পারে, কি বা আমাদের জানার ইচ্ছে থাকতে পারে যে মূসক কি? মূসক হলো, আমি আগেই বলছি, মূল্য সংযোজন কর। এখন
এই ভ্যাট কবে থেকে চালু হয়েছে? ভ্যাট 1991-92 অর্থবছর থেকে এই ভ্যাট সিস্টেমটা চালু হয়েছে। অনেক সময় মনে হয় দেখবেন আগামীকাল যেহেতু আমাদের বাজেট দিবে, সেই বাজেটে অনেক বিষয় আছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। সেটা হলো কি? ভর্তুকি। ভর্তুকি কি জিনিস? ভর্তুকি হলো জনস্বাস্থ্যে কোনো দ্রব্যের উৎপাদন খরচের যে অংশ সরকার বহন করে থাকে, সেটা হলো আমরা ভর্তুকি বলি। আরও বিষয় আছে যে এডিপি, এডিপি যে যার নাম শুনবেন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই এডিপি কর্মসূচির আওতায় সরকার প্রতি বছর প্রায় 18টি খাতে ব্যয় করে থাকে। কয়টা খাতে? 18টি খাতে ব্যয় করে থাকে। অর্থনৈতিক সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি হলো আমাদের এই বাজেট। এই বাজেট কি হয়? বাজেট প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে আলোচনা হয়। এই আলোচনার পর জুলাই মাসের শেষ সপ্তাহে বা শেষ দিনে জাতীয় সংসদের মাধ্যমে অনুমোদন হয়। এই অনুমোদনের পর কি করতে হয়? এই অনুমোদনের পর বাজেটের সম্মতি কার সম্মতি নিতে হয়? আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির বাজেট সম্মতি নিতে হয়। এরপর থেকে আমাদের বাজেট কার্যক্রম শুরু হয়ে যায়। এখন আপনাদের অনেকেই মনে প্রশ্ন করতে পারে, কর কি? করটা হলো যে কোনো রকম প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। অর্থাৎ কোনো রকম প্রত্যক্ষ সুবিধা আশা না করে। আর আয়কর কি? কোনো ব্যক্তির ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে। বা কর্পোরেশন কর কি? কর্পোরেশন বিভিন্ন কোম্পানির মুনাফার উপর ধার্যকৃত করকে কর্পোরেশন কর বলে। আমদানি শুল্ক কি? আমদানি শুল্ক হলো দেশের আমদানিকৃত দ্রব্য ও সেবার উপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে। আমরা জানি বিভিন্ন যানবাহনের উপরও কর আরোপ করে থাকে। ভূমি রাজস্ব, ভূমি রাজস্ব কি জিনিস? ভূমির মালিকানা ও ভোগ দখলের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজনা দিয়ে থাকে, অর্থাৎ ভূমি রাজস্ব হলো যে খাজনা, আমরা যে খাজনা দিয়ে থাকি সেটা হলো ভূমি রাজস্ব। এইটাই হলো আমাদের বাজেট নিয়ে প্রশ্ন। বাজেট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা পরবর্তীতে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।